আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির চমৎকার রসায়নের প্রথম অধ্যায়ের ২ নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। তো আমরা গত ক্লাসে আমরা বেশ কয়েকটা টপিকের উপর ভিত্তি করে এমসিকিউ সলভ করেছিলাম। আজকে আমরা নতুন টপিকের এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো আমাদের গত ক্লাসের টপিক মোটামুটি আমরা ১, ২, ৩ তিনটা টপিক মূলত পড়ছিলাম। আজকে আমরা ৪ নম্বর টপিক থেকে আলোচনা শুরু করব। তো আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি, একটু ওয়েট করো। তো আমাদের আজকে যে ৪ নম্বর টপিক, সেই টপিকের নামটা হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব। আজকে আমাদের ২ নম্বর লেকচারে এটা দিয়ে আমরা শুরু করব। টপিকের নাম হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব। এই টপিক থেকে বিগত বছর বোর্ড পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে আমরা চলো শুরু করি আলোচনা। প্রথম এমসিকিউ যেটা, এটা আমাদের আসছিল রাজশাহী বোর্ড ২০২২ সালে। কি বলতেছি একটু খেয়াল করো, যে কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? পিবি, এফই, এইচইএইউ। বায়ু দূষণের জন্য কোন মৌলটি সবচেয়ে বেশি দায়ী? আচ্ছা, চমৎকার। হ্যাঁ, চমৎকার। লেড। আমরা জানি লেড হচ্ছে কি আমাদের একটা ভারী ধাতু, যেটা আমাদের কি করে, ওই বায়ু দূষণের অন্যতম কারণ হিসেবে কাজ করে। তো এখানে আমাদের ব্যাখ্যা বলতেছে, শিল্প, কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক বজ্র আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে। এসব রাসায়নিক বজ্রের মধ্যে রয়েছে ভারী ধাতু। ভারী ধাতুর মধ্যে পারদ আছে, এসজি, লেড আছে, পিবি, আর্সেনিক আছে, এএস, কোবাল্ট, সিও, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন রকমের অ্যাসিড সহ আর অনেক রাসায়নিক দ্রব্য, যেগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করেই চলছে। তার মানে বুঝতে পারলাম এখানে লেড এটা হচ্ছে আমাদের ভারী ধাতু, যেটা আমাদের কি করে, মোটামুটি আমাদের এই পরিবেশের দূষণ বা বায়ু দূষণের মধ্যে কাজ করে। ওকে, তো এই টপিক থেকে একটা প্রশ্নই আসছিল, তো পেরে গিয়েছি আমরা। তো আমাদের পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি। আমরা আসলে টপিক ওয়াইজ পড়লে মোটামুটি আমাদের এই অধ্যায়টা ইজিলি শেষ হবে। পরবর্তী টপিকের নাম রসায়নে অনুসন্ধান বা গবেষণার প্রক্রিয়া। রসায়নে যে আমরা অনুসন্ধান করি, গবেষণা করি, এটা কোন কোন প্রক্রিয়া হয় সেটা। তো এই নিয়ে আমাদের আলোচনা। তো আমরা শুরু করি। তো আমাদের এখান থেকে এমসিকিউতে যেগুলো আসছিল আমরা সেগুলি সলভ করার চেষ্টা করি, বোর্ড পরীক্ষা এমসিকিউগুলো যা আসছিল। তো প্রথম এমসিকিউ, হ্যাঁ, এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের ২টা পরীক্ষায় আসছিল একই প্রশ্ন। সিলেট বোর্ড ১৬ সালে আসছিল, কুমিল্লা বোর্ড ১৫ সালেও কি করেছিল, এটা এসেছিল। আচ্ছা, তো হ্যাঁ, কি বললা বুঝি নাই। এটা মনে হয় বিষয়বস্তু নির্ধারণ আনসারটা। আচ্ছা আচ্ছা, দেখি আমাদের এখানে কি বলছে। এখানে আমাদের বলতেছে সিলেট বোর্ড ১৬ আর কুমিল্লা বোর্ড ১৫-তে আসা যে অনুসন্ধান ও গবেষণার প্রথম ধাপ কি? আচ্ছা, উত্তর রাইট। হ্যাঁ, বিষয়বস্তু নির্ধারণ। প্রথমেই অপশন ছাড়া উত্তর দিতে পারছো, চমৎকার। হ্যাঁ, অনুসন্ধানের প্রথম ধাপ হচ্ছে কোন বিষয় নিয়ে আমরা কাজ করব সেটা নির্ধারণ করা, বিষয়বস্তু নির্ধারণ। আমাদের এখানে পয়েন্টে লেখা আছে অনুসন্ধান গবেষণার প্রক্রিয়ার ধাপগুলো হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ ১ নাম্বার, ২ নাম্বার হচ্ছে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া, ৩ নাম্বার প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা পুনরায় নির্ধারণ করা, ৪ নাম্বার পরীক্ষণ, ৫ নাম্বার তথ্য সংগ্রহ আর বিশ্লেষণ, ৬ নাম্বার হচ্ছে কি ফলাফল নিয়ে আলোচনা করা। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নটাও পারবা আশা করি। বলতেছে এটা রাজশাহী বোর্ড ২২ সালে যে রসায়নের গবেষণার প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি? যদিও এটা আমরা জানি, মোটামুটি দেওয়া আছে। ৩ নাম্বার ধাপটা কোনটা হবে বলো তো? প্রয়োজনীয় বস্তু। ও তো রাইট, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষার প্রণালী নির্ধারণ। চমৎকার, উত্তর রাইট হয়েছে। তো এই টপিক থেকে ২টা প্রশ্নই আমাদের এসেছিল। আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্পেশাল মারাত্মক টপিক, যেটা থেকে আমাদের অনেকগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন এসেছে। আর এই টপিকের নাম হচ্ছে পরীক্ষাগারের সতর্কতা গ্রহণ। আমরা যখন ল্যাবে কাজ করি, হ্যাঁ, আমরা যখন ল্যাবগুলোতে কাজ করি, তো দেখা যায় তখন আমাদের অনেক রকম সেফটির সাহায্য নিতে হয়। যেমন গ্লাভস পরতে হয়, তারপর হচ্ছে চশমা পরতে হয়, এটা পরতে হয়, সেটা পরতে হয়, ইটিস। তো এটা নিয়েই আমাদের এই টপিকে আলোচনা। তো আমাদের প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের ঢাকা বোর্ড ২২ সালে আসা প্রশ্ন। দেখি প্রশ্নে কি বলছে। প্রশ্নে এটা চিত্র লেখা আছে।
ঢাকা বোর্ড 22 সালে আসা প্রশ্ন, যে বলতেছে নিচের সাংস্কৃতিক চিহ্নটি কি প্রকাশ করে? দেখতে পাচ্ছ? বিস্ফোরক পদার্থ। আচ্ছা, চমৎকার উত্তর, রাইট। হ্যাঁ, বিস্ফোরিত হয়েছে, বিস্ফোরিত হলে এরকম হবে, উত্তর রাইট, বিস্ফোরিত পদার্থ। তো এটা খেয়াল রাখবো। একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে কি আমাদের একটা ছক মুখস্থ করলে ভালো হয় আর কি। এখানে আমাদের এটা আমরা যেই এটা নিয়ে মানে যেই এমসিকিউ যে গাইড, রয়্যাল গাইড থেকে সমাধান করতেছি, এটা অনেকটা সুন্দর, কারণ এখানে ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরছে। একটা প্রশ্নের ব্যাখ্যায় অনেক অনেক ইনফরমেশন আমাদের দেয়, যাতে করে আমরা পরবর্তীতে আরও ভালো এমসিকিউ উত্তর করতে পারি। তো এখানে দেখো সাংস্কৃতিক চিহ্ন লেখা আছে, এবং সেই চিহ্নটার যে ইয়াটা সেটাও লেখা আছে, ক্ষতিকর দিকটাও লেখা আছে, সবই লেখা আছে। তো বিস্ফোরক পদার্থের মধ্যে কি কি চিহ্ন থাকে এবং কি কি ক্ষতি করে, আবার লেখা আছে দাহ্য পদার্থ, এটার কি কি থাকে, কি ব্যবহার হয়, এরপর হচ্ছে কি তোমার বিষাক্ত পদার্থ কি কি থাকে, এরপর হচ্ছে কি উত্তেজক পদার্থ সাইন কীরকম, তারপর হচ্ছে কি আমাদের এই ঝুঁকিপূর্ণ পদার্থের সাইন কীরকম, তেজস্ক্রিয় পদার্থের সাইন কীরকম, তেজস্ক্রিয়টা আসে বেশি। এগুলো কিন্তু আমরা মূল বইতেও লেখা আছে। তো মূল বইটাও পড়লে আমরা মোটামুটি কি করতে পারবো, এটা সম্পর্কে ধারণা নিতে পারবো। আচ্ছা, এবার আমি যাচ্ছি পরবর্তী আমার দুইটা ছবি, একটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক, একটা হচ্ছে কি ক্ষত সৃষ্টিকারী। এই যে হাতের ছবি আছে এখানে, ক্ষত সৃষ্টিকারী। এই তো চলো আমরা এখান থেকে বেশ কয়েকটা আমাদের এমসিকিউ প্রশ্ন বোর্ড পরীক্ষা আসে, দেখে আমরা উত্তর করতে পারি কিরকম। তো আমাদের প্রথম প্রশ্ন এরকম লেখা আছে, এটা হচ্ছে আমাদের আসছিল কুমিল্লা বোর্ড 22 সালে, যে একটি বোতলের গায়ে এরকম চিহ্ন দেওয়া আছে, এখন বোতলটার মধ্যে কোন যৌগ থাকতে পারে? এখন তুমি গেস করো এই এই চিহ্নটার নাম কি? এরকম চিহ্ন থাকলে, কঙ্কালের মতো থাকলে এটাকে কি বলা হয় বলো তো? এই যে এই চিহ্নটার নাম কি? সাংস্কৃতিক চিহ্নর নাম কি বলতে পারবা? আচ্ছা, এটা হচ্ছে বিষাক্ত, মনে রাখবা, এটা হচ্ছে কি বিষাক্ত পদার্থের কোনো বোতল এর মধ্যে থাকতে এটা এই চিহ্ন ব্যবহার করা হয়। তো চলো আমরা একটু দেখে আসি আমাদের বেসিক ইনফরমেশনটা, যে বিষাক্ত পদার্থের মধ্যে কি কি থাকে। বেনজিন থাকে, ক্লোরোবেনজিন থাকে, মিথানল থাকে। আর এইসব পদার্থ শরীরে লাগলে শ্বাস প্রশ্বাসের মধ্যে শরীরে প্রবেশ করে নানা ক্ষতি হতে পারে। বুঝতে পারছো? মানে আমাদের কিন্তু এই বেসিক ধারণাটা লাগতে হবে, বেসিক ধারণা যদি আমরা না রাখি তাহলে কিন্তু আমাদের হবে না। আচ্ছা, ইউসুফ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। ইউসুফ শুনতে পাচ্ছ কি, দেখতে পাচ্ছ কি? ইউসুফটা আমাকে জানাও, খুশি হলাম জয়েন করছো। ইউসুফ এটা আমাকে জানাও, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। জি ভাই, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। আর আমরা চেষ্টা করব আমাদের এই যে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসের পাশাপাশি সাধারণ গণিতের ক্লাসটা শুরু করতে ইনশাল্লাহ। সাধারণ গণিত, বায়োলজি সাবজেক্ট যেটা, সেটা মোটামুটি তোমাদের পড়ায় দিলে, দাগা টাকা দিলে পড়তে পারবা। অনেকের সাধারণ গণিত সাবজেক্টটা লাগবে, তো অনেকের বলতেছে যে সাধারণ গণিত হলে ভালো হয়। আমি সাধারণ গণিতটাও শুরু করার চেষ্টা করব খুব শীঘ্রই ইনশাল্লাহ। রুটিনটা করি, আল্লাহ আল্লাহ করে রুটিনটা করা হইলে সাধারণ গণিতের স্পেশাল ক্লাসটা আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি যাই, হ্যাঁ শুরু করি যেখানে ছিলাম। তো এটা আমাদের গেল। এখন আমাদের এখানে কি বলছে খেয়াল করো, এখানে বলতেছে যে এরকম চিহ্ন দেওয়া থাকলে বোতলে, আমাদের বোতলের মধ্যে কোন যৌগ থাকতে পারে বলতো? উত্তর কোনটা হবে? টলুইন, নাইট্রোগ্লিসারিন, ক্লোরোবেনজিন, কোনটা হবে? ক্লোরোবেনজিন, ভেরি গুড, চমৎকার, রাইট উত্তর। ও আচ্ছা আচ্ছা, তোমাদের মানে এই অধ্যায়টা তোমার সিলেবাসে নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে তোমাদের সিলেবাসে নেই। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, তাহলে কাজ করো তুমি, তাহলে আজকের মতো একটু রেস্ট নাও, হ্যাঁ। থ্যাংক ইউ জয়েন করছো। আর প্রথমত যে তোমাদের নাই, আমি এটা দেখি নাই ভালো করে, বুঝছো, পুরোপুরি দেখি নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি ক্লাস নিচ্ছি, ওই যে মিল্লাত যেহেতু আছে ওর তো লাগবে, তারপরে ক্লাস নিই, তুমি তাহলে রেস্ট নাও, হ্যাঁ আজকের মতো রেস্ট নাও, আমি পরবর্তী রুটিন করে জানা দিব নি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ জয়েন করছো। তো এটা গেল আমাদের, হ্যাঁ। এবার আমি যাই নেক্সট পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি বলছে? পরবর্তী প্রশ্নে বলতেছে যে যশোর বোর্ড 22 সালে আসা প্রশ্ন, বিস্ফোরক পদার্থ কোনটি? বিস্ফোরক পদার্থ কোনটি? একটু আগে কিন্তু আমরা এটা আলোচনা করছিলাম, যেটা বিস্ফোরক পদার্থ ছিল, সরি বিষাক্ত পদার্থ ছিল। আচ্ছা, এখানে বিস্ফোরক কোনটা হবে? টিএনটি, বেনজিন, টিএনটি, চমৎকার তো, রাইট। হ্যাঁ, টিএনটি হচ্ছে কি বিস্ফোরক পদার্থ।
এটা আমরা জানি, আমরা কিন্তু যে পড়ছিলাম আগের ইয়াতে যে বিস্ফোরক পদার্থের মধ্যে কি কি ছিল। তো বিস্ফোরক পদার্থের মধ্যে যে বেসিক আলোচনাটা ছিল আমাদের, সেটা কি ছিল? টিএনটি, জৈব পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি। এগুলো হচ্ছে কি সব বিস্ফোরক পদার্থ। আচ্ছা, এটা গেল। এরপরে পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা প্রশ্ন। এখানে কি বলতেছে? প্রশ্ন বলতেছে পরিবেশের জন্য ক্ষতিকর কোনটি? ক্ষতিকর, ক্ষতিকর, এটা জানবা। লেড, লেড, লেড। ভেরি গুড, চমৎকার। তো রাইট, হাইটও পড়ছিলাম লেড। আচ্ছা, এই পরবর্তী প্রশ্নটা আমাদের 2 বোর্ডে আসে, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড 20 সালে আসে। কোনটি দাহ্য? বলো তো কোনটা হবে দাহ্য পদার্থ? ইথার, চমৎকার। হ্যাঁ, উত্তর রাইট, ইথার। হ্যাঁ, হয়েছে। এবার হচ্ছে উত্তেজক পদার্থ কোনটি? সিলেট বোর্ড 22 সালে আসলো। উত্তেজক পদার্থ কোনটি? উত্তেজক পদার্থ কোনটি? বেনজিন, মিথানল, টলুইন, নাইট্রাস অক্সাইড। উত্তেজক পদার্থ কোনটি? বেনজিন। না, বেনজিন তো আসলে উত্তেজক না, এটা হবে নাইট্রাস অক্সাইড। চেষ্টা করছো, থ্যাংক ইউ। আমি একটু দেখাই উত্তেজক পদার্থর মধ্যে কি কি আছে। দেখো, এই যে আমাদের উত্তেজক পদার্থের মধ্যে আছে সিমেন্ট ডাস্ট, লোগো অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড, উত্তেজক পদার্থ। ওকে, থ্যাংক ইউ, চেষ্টা করছো। আচ্ছা, এবার নেক্সট, পরবর্তী, কোনটি দাহ্য পদার্থ? এটা আমরা আরেকটাই করছিলাম, ময়মনসিংহ বোর্ডে আসছিল। এটা ইথার হবে, পারবো, এটা চমৎকার হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, এটা আসলে আমাদের চট্টগ্রাম বোর্ড 20 সালে, বরিশাল বোর্ড 20 সালে। কোনটি বিস্ফোরক পদার্থ? বিস্ফোরক, কোনটা? জৈব পারঅক্সাইড। হ্যাঁ, চমৎকার, তো রাইট, জৈব পারঅক্সাইড হচ্ছে আমাদের কি বিস্ফোরক পদার্থ হয়েছে। আচ্ছা, এরপরে পরবর্তী আমাদের চিত্র দেখে উত্তর করতে হবে। দিনাজপুর 15 সাল আসলে নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে, বলো তো কোনটা হবে তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? বড় ক। বড় ক। এটা না, এটা কোনটা? স্যার 2 নাম্বার অপশন। 2 নাম্বার, চমৎকার, তো রাইট। হ্যাঁ, তেজস্ক্রিয় পদার্থ কি 2 স্যার ওই নাম্বার। যে ফাঁকার মতো। হুম, ঠিক আছে। আচ্ছা, এরপর পরবর্তী যশোর বোর্ড 20 সাল আসা, নিচের সাংস্কৃতিক চিত্রটি কি প্রকাশ করে? এটা কি প্রকাশ করে? উত্তেজক। হ্যাঁ, চমৎকার, স্যার উত্তেজক। উত্তেজক পদার্থ, ভেরি গুড, চমৎকার হয়ে গেছে। ওকে, তো আমাদের এখানে যতগুলো ছিল বোর্ড প্রশ্ন ওইটা দেখছি, আমাদের মোটামুটি এখানে হয়েছে। আর আরেকটা প্রশ্ন বাকি আমাদের, বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, এটাও পারবা। এটা আমাদের আসছিল যশোর বোর্ড 15 সালে, নিচে সাংস্কৃতিক চিহ্ন দিয়ে কি প্রকাশ করে? এটা সেম, বুঝছো, তেজস্ক্রিয় রশ্মি। হুম, আচ্ছা, এটা শেষ। ও সরি, আরেকটা আমাদের বাকি আছে, এটা হচ্ছে কি এইটা, এটা আমাদের আসছিল কি, এটা আসছিল আমাদের দিনাজপুর 17 সালে, যে এলপিজি ও সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হবে? স্যার এটা 2 নাম্বারটা মনে হয়। হ্যাঁ, চমৎকার, তো রাইট, এটা হচ্ছে কি দাহ্য পদার্থ। সরি, 2 নাম্বারটা 3 নাম্বারটা সেম নাকি? ও, এটা তো জি স্যার একই রকম, তো যদিও একটু ডিফারেন্ট আছে, হালকা ডিফারেন্ট। আসলে এখানে দাহ্য হবে। বলো বলো। স্যার এটা কোনটা আনসার দিব পরীক্ষায়? বুঝি না। স্যার যদি পরীক্ষায় আসে তো কোনটা আনসার দিব? আসলে এখানে দাহ্য পদার্থটাই হবে। সেক্ষেত্রে বলি, একটা আছে তোমার ইয়া লিকুইড, লিকুইড বা তরল জাতীয়, এলপিজি, এলপিজি আর সিন যেগুলো হচ্ছে গ্যাস, বুঝছো, একটা হচ্ছে গ্যাস। তো এখানে গ্যাসের জন্য আমাদের, আচ্ছা আমি দেখাই দিই, আমাদের এখানে তোমার 2 রকমই দেখায় দিই উদ্দীপকে। তো আমাদের 2 রকম দাহ্য পদার্থ আছে। দেখো, দাহ্য পদার্থের মধ্যে দেখো যে অ্যালকোহল, যে দাহ্য পদার্থ আগুন ধরতে পারে, এইটা একটা বিষয় আমাদের। আরেকটা কি আছে এখানে? না, আর তো নাই। এখানে একটা বিস্ফোরক, এটা বিস্ফোরক না। আচ্ছা, এখন আমাদের, আচ্ছা দেখি এখানে আমাদের এমসিকিউর যে ইয়াটা আমি একটু ব্যাখ্যায় দেখি আমি তোমাদের। দেখো, এলপিজি আর সিএনজি কিন্তু দাহ্য। এখন এটা তো আমরা জানি তেজস্ক্রিয়, এটা হচ্ছে জারক গ্যাস বা তরল পদার্থের জন্য। আর এটা চিহ্ন হচ্ছে কি বিষাক্ত পদার্থের জন্য। মানে এটা হচ্ছে শুধু জারক গ্যাস বা তরল পদার্থের জন্য, জারক গ্যাস, জারক গ্যাস। আর আমাদের যেগুলো দাহ্য পদার্থ সেই জন্য আগুন হবে, এটা হবে শুধু জারক গ্যাস বা তরল পদার্থের জন্য।
সিএনজি আর এলপিজি, সিএনজি তো একটা গ্যাসীয় পদার্থ আমরা জানি, এলপিজি লিকুইড, এটা তরল পদার্থ। এখন কথা হচ্ছে আমরা এই ক্ষেত্রে এটাই ব্যবহার করবো, যে দাহ্য পদার্থটাই ব্যবহার করবো। এটা জাস্ট জারক গ্যাসের জন্য ব্যবহার করা হয়, এটা মনে রাখলেই হবে, শুধুমাত্র জারক গ্যাসের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এটা মনে রাখবা যে জারক গ্যাসের জন্য এটা ব্যবহার করা হয়, আর এমনিতে হচ্ছে কি তোমার এলপিজি সিএনজির জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এটা গেল। পরবর্তী আরেকটা বাকি আছে, আমি আসলে বলতেছি শেষ হয়ে গেছে, শেষ হয় না, বাকি আছে একটা, সেটা হচ্ছে কি এটা, নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে? সিলেট বোর্ড 20 সাল আসার প্রশ্ন। ক্ষত সৃষ্টিকারী, বলো তো কত নাম্বার? প্রথমটা। চমৎকার, তো রাইট, প্রথমটা ক্ষত সৃষ্টিকারী হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা যাবো বহুপদী। আমাদের এইগুলো শেষ, বহুপদী এমসিকিউতে আমরা যাবো এখন। তো দেখি বহুপদী এমসিকিউতে আমার প্রথম এমসিকিউ কি আসছে। আমরা তো এমসিকিউ অংশ পড়ে ফেলছি, আমাদের বহুপদী যেতে হবে। চলো শুরু করি। প্রথম যে এমসিকিউ সেটা আমার কিরকম, বরিশাল বোর্ড 22 সাল আসা প্রশ্ন। ঘনীভবনের ক্ষেত্রে পদার্থ তাপশক্তি নির্গত করে, কণার গতিশক্তি বৃদ্ধি পায়, আর হচ্ছে আয়তন হ্রাস পায়। আচ্ছা, আমি দেখি আজকের ক্লাসে একজন নতুন জয়েন করছে, ওর নামটা জানি না, আইটেল A60, তুমি আজকে জয়েন করছো একটু আগে, একটু আমাকে জানাইও তুমি কি শুনতে পাচ্ছ। আইটেল A60, একটা কাজ করো, তুমি যখন কথা বলবা হাতের বামে চাপ দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি তামিম? জি স্যার। স্যার আমি গ্রামের বাড়ি আসছি, তো তার জন্য নেটওয়ার্ক প্রবলেম সেট করতে করতে আমি শোনা লাগছে। ও, তুমি কি ল্যাপটপে জয়েন করছো? তামিম, স্যার মোবাইলে। তোমার আপু কোথায়, গ্রামের বাড়ি আসছে নাকি? জি স্যার। ওকে, ল্যাপটপ নিয়ে আসে নাকি মোবাইল, কোনটা? মোবাইলে। আচ্ছা, এই মোবাইলটা কি তোমার নাকি তোমার আপু ব্যবহার করে, কোনটা? এটা আমার আম্মু। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তামান্নাকে বইলো এই মোবাইল দিয়ে ক্লাস করতে, ওর ক্লাস তো শুরু হবে এই যে 9টা বাজে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, সমস্যা নাই, জয়েন করছো, খুশি হলাম। দেখো, তো আমরা যেটা বলতেছি খেয়াল করি এবার। ঘনীভবনের ক্ষেত্রে কোনটি আমাদের কাজ করে? পদার্থের তাপশক্তি কি নির্গত করে, আলোক কণার গতিশক্তি বৃদ্ধি পায়, নাকি আয়তন হ্রাস পায়, কোনটা হবে? তো এখানে আমাদের এটা বহুপদী, হ্যাঁ এটা বহুপদী। তো এটা একটু মানে চ্যালেঞ্জিং, এটা আমাকে একটু চিন্তা করে উত্তর করতে হবে। আমি তোমার দেখা দিই উত্তরটা কি হবে। এখানে আমাদের উত্তরে লেখা আছে 1 আর 3। তো আমি একটু ব্যাখ্যাটা পড়া দিই, তাহলে ব্যাখ্যা বলে ইজিলি বুঝতে পারবা কি বলছে এখানে। ঘনীভবন মানে কি? পানি থেকে বাষ্প হওয়ার সময় পানির কণাগুলো বাষ্পীভবনের জন্য যে সূর্যতাপ গ্রহণ করে, বাষ্প থেকে ঘনীভবনের মাধ্যমে আবার তরলে রূপান্তরিত হওয়ার মাধ্যমে কণাসমূহ সেই তাপ নির্গত করে। এজন্য ঘনীভবনকে পরিপার্শ্বের তাপশক্তি নির্গত হবে। ঘনীভবনে বাষ্প তরল পানি হওয়ার সময় কণাগুলো তাপশক্তি ছেড়ে দেয়। এ অবস্থায় কণাগুলো আন্তঃকোণ আকর্ষণ বৃদ্ধি পায়, ফলে অনুসময় ছোটটি কমে যায়, ফলে কণাগুলো গতিশক্তি বা আয়তন হ্রাস পায়। তো এটা হচ্ছে ব্যাখ্যা। এখন আমাদের বলছি কি গতিশক্তি এবং আয়তন কি পায়? গতিশক্তি হ্রাস পায়, আয়তন হ্রাস পায়। এখানে আমরা দেখো গতিশক্তি বৃদ্ধি পায় বলছে, তার মানে এটা ভুল অপশন। তো যদি একটা ভুল হয় তাহলে 1 আর 3 এটা অবশ্যই সঠিক হবে। তো উত্তর হবে কি 1 আর 3। যদি এটা একটা ব্যাখ্যামূলক, মানে এটা বহুপদী, এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে আমি জানি, তারপর ওটা মনে রাখবা যে ঘনীভবনের প্রক্রিয়ার মধ্যে কণার গতিশক্তিটা কি হয়, কমে যায়, আর আয়তনটাও কমে যায়, আর তাপ শক্তিটা কি হয়, আস্তে আস্তে বাহিরে নির্গত হয়। এটা হচ্ছে উত্তর। যাই হোক, এটা একটু ব্যাখ্যামূলক ছিল, বহুপদী তো একটু অথবা বুঝতে সমস্যা হইতেছে, সমস্যা একটু কষ্টকর। হ্যাঁ, আপাতত যাচ্ছে মনে রাখবা, এই ব্যাখ্যাটা মনে রাখতে পারলেই হয়ে যাবে। আমি এখন পরবর্তী প্রশ্ন নিয়ে চেষ্টা করি সমাধান করার জন্য, দেখি পরবর্তী প্রশ্ন আমাদের আসছে কিনা। একটা প্রশ্নই আসছে বহুপদী থেকে, দেখি আমাদের পরবর্তী প্রশ্নটা আসছে কিনা। না, এখানে আর তেমন পরবর্তী প্রশ্ন আসে নাই, শুধু একটা প্রশ্নই আসছিল, শুধু একটা প্রশ্নই এসেছিল। ওকে, এখন একটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই অধ্যায়ে এমসিকিউটা মোটামুটি আমাদের কমপ্লিট। হ্যাঁ, আমাদের অধ্যায় এমসিকিউ কমপ্লিট। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা সুন্দর করে একটা মডেল টেস্ট দিতে পারি।
এই অধ্যায় এমসিকিউ যে তোমাদের করা হয়ে গেছে। মডেল টেস্টটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে এটা দিব, ছবি তুলে দিব। এই অধ্যায় যেহেতু আমাদের পড়ানো শেষ এমসিকিউ, তো এখন এইখানে এই যে মডেল টেস্ট আছে, আমি এটা ছবি তুলে দিব, দেখবা তোমরা কয়টা উত্তর করতে পারো। উত্তরটা যেহেতু দেওয়া আছে আমি উত্তর ছাড়া দিব, হ্যাঁ আমি জাস্ট 1 থেকে 25টা দিব, যেহেতু আমি পড়াইছি গতকাল আজকে মোটামুটি পড়াই ফেলছি অনেকটা অংশ, তো এর মধ্যে দিয়ে পারবা। তো আমি এটা ছবি তুলে পাঠা দিব, তোমরা কারেকশন করে আমাকে দিও, দেখবো কয়টা হয়েছে বা হবে। ঠিক আছে? মিল্লাদ আর হচ্ছে তামিম যেটা বলি, আমি তো 2টা ক্লাস নিয়ে পড়াই ফেলেছি, তো এখানে যা যা পড়াইছি এর মধ্যেই আসে, ঘুরে ফিরে আসে। তো এই মডেল টেস্টটা তোমরা দিও, এরপর নেক্সট আমরা নতুন অধ্যায় যাব। এই অধ্যায় আমাদের শেষ, এমসিকিউ প্রবলেম শেষ। বুঝতে পারছো তামিম, মিল্লাদ যা বললাম? হুম। তামিম, মিল্লাদ বুঝতে পেরেছো? আমাকে জানাও। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমি এটা দিয়ে দিব নে, তোমরা এটা নিয়ে নিও। আর আমি এখন ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ আমাদের এই অধ্যায়টা শেষ, আবার একটু পর ক্লাস আছে তো অন্য ব্যাচের, এই জন্য। তো নেক্সটে আগামীকাল কি বিষয়ে ক্লাস হবে, কোন অধ্যায় হবে জানা দিব, অপেক্ষা থাকো। খুশি হলাম জয়েন করেছো। আজকে এই পর্যন্ত ক্লাস। আল্লাহ হাফেজ।